সাথে আছেন যিনি অসম্ভবকে বাংলাদেশে সম্ভব করেছেন, সেই বিশিষ্ট ব্যক্তিত্ব, ব্যবসায়ী এবং নায়ক অনন্ত জলিল। অনন্ত জলিল, আপনাকে টাইম টেলিভিশনে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। কারণ নর্মালি আমি বিদেশে এসেছিলাম এবার ব্যবসার কাজে, আর সেই টাইম টিভিকে ধন্যবাদ যে এই ব্যবসার ফাঁকেও যে দেশে যেভাবে ব্যবসার কাজের ফাঁকে মিডিয়াতে সময় দিই, একইভাবে ব্যবসার কাজের ফাঁকে টাইম টিভিতে এসে যারা প্রবাসী বাংলাদেশি আছেন তাদের সাথে আমার মত বিনিময় করার সুযোগ হলো, সেটা আপনারা করে দিলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আপনি তো আসলে ইউ আর এ বিগ সেলিব্রিটি বাংলাদেশে, এবং আপনি যে আজকে টাইম টেলিভিশনে আসলেন, আমাদের যুক্তরাষ্ট্র প্রবাসীরা আপনাকে দেখবে, আপনার কথা শুনবে। এই জন্য যুক্তরাষ্ট্র প্রবাসীদের পক্ষ থেকে টাইম টেলিভিশনের মাধ্যমে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আপনি আসলে অনেকে যেটা বলা হয় যে অনন্ত জলিল হচ্ছে সেই ব্যক্তি যিনি বাংলাদেশের মানুষের সম্ভাবনার পথ দিগন্ত দেখিয়েছেন। সিনেমার যে একটা বদ্ধ জলাশয়ের মধ্যে সিনেমা আবর্তিত হচ্ছিল সেটাকে খুলে দিয়েছেন, এবং মানুষ এখন আশার রশ্মি দেখতে পাচ্ছে। তিনি সম্ভাবনার দ্বার উন্মোচিত করে দিয়েছেন। এই অসম্ভবকে সম্ভব করলেন কিভাবে আপনি? আসলে এটা তো দর্শকের ভালোবাসা আর আপনাদের সহযোগিতা। যারা বাংলাদেশে আছেন, যারা মিডিয়াতে আছেন, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, তারা ভালো কাজকে অলওয়েজ স্বাগত জানায়। সেটার প্রমাণই আজকের অনন্ত জলিল। তারা প্রচণ্ড সাপোর্ট দিয়েছেন যে আমার ভালো কাজগুলোকে দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায়, যার কারণেই এখন বাংলাদেশে আপনার এডুকেটেড সমাজ ছবি দেখতে আসে। ইভেন দো এখন যখন আমি ছবি শুরু করি তখন দেখা যাচ্ছিল যে ইয়াং জেনারেশনরা বেশি ছবি দেখত। এখন ইয়াং জেনারেশনের পাশাপাশি দেখা যায় একটা ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত আমার ছবি দেখে। ইভেন তো আমাদের দেশের মন্ত্রী মহোদয়গণ তারা এত ব্যস্ত থাকেন, তারা ছবি দেখেন। আর্মি চিফ থেকে শুরু করে সবাই ছবি দেখেন। তো এগুলোর কারণ একটাই, আপনি যখন আপনার কাজটাকে ভালোবেসে আপনি করবেন সততার সাথে, নিষ্ঠার সাথে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে, তখন আপনি যে কোনো কাজ করলেই আমাদের দেশের মানুষ এমনিতেই ভালো মানুষ। আমাদের দেশে সবাই ইমোশনালও, আবার ইমোশনালি অনেক কিছুই তারা ধরেন অ্যাকসেপ্ট করে না, আবার মন থেকেও অনেক সময় অ্যাকসেপ্ট করে না। আমার বেলায় আসলে দুটোই হয়ে গেছে, যে তারা মন থেকেও ভালোবাসছে, প্রথম ইমোশনালি দেখতে গেছে যে দেখি একটু এত মানে ভালো ছবি বানাচ্ছে, এত সুন্দর পোস্টার, এটা একটু দেখতে গেছে একটা সারপ্রাইজ হয়ে যে দেখি কি না কি আছে। পরে দেখতে গিয়ে যে দেখে যে ডে বাই ডে যে তুলনা করার মতো ছবি, যেটা আমার মুম্বাইতে ধরেন এক বছরে তো 200 থেকে 250 ছবি রিলিজ হয়। ভালো ছবি তো মুম্বাইতেও তো 4-5টার উপরে রিলিজ হয় না, আপনারা জানেন। তো তখন দেখেছে যে না, বাংলাদেশের যে অনন্ত জলিলের ছবি পার্শ্ববর্তী দেশ যে মুম্বাইয়ের যে বড় ছবিগুলো, এগুলোর সাথে তুলনা করা সম্ভব। একই টেকনোলজি, একই ধরনের মাপকাঠিতে ওনারা বিচার করতে পেরেছেন, যার কারণেই এই অসম্ভব কাজটিকে সম্ভব করা হয়েছে। তো আপনার এই যে অসম্ভবকে আপনি সম্ভব করলেন, এবং এখন আপনি যেটা বললেন যে আপনার সিনেমার দর্শক হচ্ছে যেমন ইয়াংরা, ঠিক তেমনি বয়োজ্যেষ্ঠরা, ঠিক তেমনি ভিআইপিরা, যেমন সাধারণ মানুষও একইভাবে সবাই আপনার দর্শক। এই জিনিসটাকে মানে সম্ভব করতে গিয়ে কিভাবে আপনি মানে এটার মিস্ট্রিটা কি, এটা রহস্যটা? আমি কিন্তু ছবি যখন বানানো শুরু করি, আপনারা প্রথম থেকে দেখেন, যেহেতু প্রবাসী বাংলাদেশি ভাইরা আমার ফ্যানরা আমার অনুষ্ঠানটা দেখবে, এই কারণেই বলা, আপনি প্রথম থেকেই দেখবেন আমার চিন্তা ছিল বাস্তব নিয়ে ছবি করা। আপনারা জানেন যে আমরা পেপারে পড়তাম যে সিনেমার গুরু গাছে উঠে, মানে কাল্পনিক কিছু জিনিসকে সিনেমায় ঢুকায় দেওয়া হয়। এগুলো কিন্তু মানুষ গ্রহণ করে না। আপনি দেখবেন সিনেমাতে দেখানো হয় বাসার কাজের মহিলার ছেলে বাংলাদেশের টপ 10 বিজনেসম্যানের মেয়ে তার সাথে প্রেম করবে, এবং তার সাথে প্রেম করে ঘর ছাড়া হয়ে যাবে। বাসার ড্রাইভারের সাথে প্রেম করে ঘর ছাড়া হয়ে যাবে, নাইলে বাবা মা বিয়ে না দিলে মেয়ে আত্মহত্যা করবে বা ঘর ছেড়ে চলে যাবে। তা এগুলো কিন্তু আসলে বাস্তব না, এগুলো কাল্পনিক। তো যখন দেখে এগুলো কাল্পনিক, তখন আর এগুলো নিয়ে মানুষের কিছুদিন পরে
এই জিনিসটা থেকে মানে এই যে একটা ইমোশনালি দেখা, যে ইমোশনাল দেখতে দেখতে ভালোবেসে ফেলা, এটা থেকে মানুষ ছিটকে যায় যেটাকে বলা হয়। তা আমি যেটা দেখলাম যে আমি যখন ছবি শুরু করলাম, যে আমার একটা ধারণা আসলো, নাম্বার ওয়ান ইয়াং জেনারেশন, যে বাংলাদেশের ইয়াং জেনারেশন ছবি দেখে না, এইটা কিভাবে হলে আনা যায়। সেকেন্ডলি হচ্ছে আমরা যখন ক্লাসে যেতাম, স্টুডেন্ট লাইফের কথা বলি, তখন টিচারদের কাছ থেকে সবসময় ভালো কথা শুনতাম, যেটা বইয়ের কথা। বাসায় আসলে গুরুজনের কাছ থেকে যেটা শুনতাম সেইটা ফ্যামিলির আদর্শ নিয়ে কথা, এবং জীবন কিভাবে গড়ানো যায় সেগুলো নিয়ে কথা। তো স্টুডেন্ট লাইফে এগুলো মেয়েরা শুনতে শুনতে মানে মনে হয় যে এইটাই আমাদের লাইফ, এর বাইরে কোনো লাইফ নাই। তো সুতরাং যখন মানুষের লাইন আপটা থাকে একদম স্ট্রেট, তখন মানুষ ওই স্ট্রেট লাইন থেকে একটু বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন দেখলাম যে ইয়াং জেনারেশনের মধ্যে কাজ করা শুরু করলো, যে আপনি পেপারে দেখে থাকেন এবং আপনাদের ইলেকট্রনিক্স প্রিন্টিং মিডিয়াতে প্রচুর নিউজ দেখেছি আমি, যে ইয়াং জেনারেশন ডে বাই ডে মাদক আসক্ত হতে লাগলো। তখন আমি চিন্তা করলাম যে শুধু সিনেমা নয়, মেসেজ দেওয়া দরকার দেশে। ইয়াং জেনারেশন যখন মেসেজ দেখবে, তখন এন্টারটেনমেন্টের মাধ্যমে যখন মেসেজটা পাবে ভালো কাজের, এই 3 ঘন্টা বা 2.5 ঘন্টা যে হলে বসে থাকবে, এটা একটা তখন ইমোশনালি ব্রেন হ্যাপ্রোনাইজ হবে এবং ভালো কাজে ব্রেন হ্যাপ্রোনাইজ হবে। তখন দেখেন আমি শুরু করলাম যে দেশে অস্ত্র ব্যবসা, যেটা অবৈধ অস্ত্র, আমাদের দেশে অবৈধ অস্ত্র আসা যাওয়া একদম মনে হচ্ছিল ডাল ভাত আর কি। তখন আমি ছবিটাই নিলাম যে বাংলাদেশে অবৈধ অস্ত্র আসে সেটার ব্যাপারে প্রতিরোধ গড়ে তোলা। দ্য সার্চ মানে আপনি সিনেমার মধ্যে এই জিনিসটাকে এনকারেজ করা শুরু করলেন। আপনি দেখবেন যে দ্য স্পিড ছবিতে অসৎ অসতের একটা দ্বন্দ্ব, প্রেম প্রীতি মানুষের জীবনে থাকবে। আমি সারাদিন কাজ করব, আমার ফ্যামিলি আছে, আপনার ফ্যামিলি আছে, দিস ইজ পার্ট অফ লাইফ। পুরো 2.5 ঘন্টা এটা নিয়েই সিনেমা হইতে থাকবে, বাবা মা ঝগড়া করবে, মেয়ে কানবে, ছেলে মেয়েকে ওয়ালের উপরে উঠে মেয়েকে বের করে নিয়ে যাবে, দিস ইজ নট লাইফ। তো আমি তখন আমার ছবিতে রোমান্টিক দৃশ্য অবশ্যই রাখলাম, সেটা পার্ট অফ মুভির একটা পার্ট। আমি সেটার মধ্যে এন্টারটেনমেন্ট, ইয়াং জেনারেশনের জন্য মেসেজ অ্যান্ড অ্যাকশন ধর্মী, কারণ অ্যাকশন ধর্মী ছবি জানেন সারা ওয়ার্ল্ডেই ফেমাস। এই তিনটাকে একত্রে করে আমি ছবি বানানো শুরু করলাম। তা আপনি দেখবেন যে আমাদের দেশে যখন রোজা হয়, তখন সবজি বাজার বলেন আর মাংস বাজার বলেন, মনে হয় যে দেশে আকাল পড়ে গেল, ওই দিনই সবকিছুর দাম বেড়ে গেল, সব দাম বেড়ে যায়। আমি এইগুলো দেখতে দেখতে, বা কোনো বন্যা হলো আকাল পড়ে গেল, এরকম একটা ব্যাপার দেশে। তখন আমি এটা নিয়ে একটা চিন্তা করলাম, দ্য স্পিড। মানুষ যখন মনে করবে যে দ্য স্পিড, মনে হয় কোনো গাড়ি রেস হবে, কোনো কিছু একটা কম্পিটিশন, কিন্তু আমার ছবিটা আমি করলাম দ্য স্পিড হচ্ছে অসৎ এবং সতের দ্বন্দ্ব, যে সতের পৃথিবীতে সতের জয় না অসতের জয়, এটা দেখার জন্যে। তাহলে ইয়াং জেনারেশন বুঝতে পারবে যে না, আমি সৎ পথে থাকলে একদিন আমার জয় আসবেই। আমি এটা নিয়ে শুরু করলাম ছবি, এবং এটা একটা ডায়লগ ছিল খুব ফেমাস, যে অসতের চেয়ে সততার স্পিড অনেক বেশি, এটা একটা ডায়লগও ছিল ছবিতে। তারপরে আপনি দেখেন যে নিঃস্বার্থ ভালোবাসা, আপনার মিডিয়াতে দেখবেন আমাদের দেশে ছেলে মেয়েরা অনেক আশা নিয়ে গ্রাম থেকে শহরে আসে, বা অনেকে শহরে থাকে, অনেক মেয়েরা তারা নিজেদের জীবনকে একজন আর্টিস্ট হিসাবে গড়তে চায়। আপনারা জানেন যে বাংলাদেশে 2008-এর আগে এবং 2008, 2009, 2010 আপনারা দেখেছেন যে প্রত্যেক দিন নিউজে আসতো মৃত ইন্ডাস্ট্রি, শিল্পী সংকট। এগুলো প্রতিদিন মনে হচ্ছিল যে এইটা হচ্ছে কোনো সিকুয়েল করা হচ্ছে নিউজের, প্রত্যেক টেলিভিশন চ্যানেলে এবং পত্রিকাতে শিল্পী সংকট, মৃত ইন্ডাস্ট্রি। এবং তখন আমি এগুলো নিয়ে মানে আমার দ্য সার্চ মুভি রিলিজ হওয়ার আগেই আমার মনে হয় নট লেস দেন 30-32টা সেমিনার করি নাই আমি। এখানে আমাদের মন্ত্রী মহোদয়গণ, আমার মনে হয় আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন আর জাতীয় পার্টি বলেন, আমার মনে হয় 2-4 জন ছাড়া, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনার যিনি আগে ছিলেন এক্স প্রধানমন্ত্রী এবং হ্যাঁ, বর্তমান বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, আছেন। ওনারা ছাড়া আমার মনে হয় সবাই আমার এই 30-32টা সেমিনার যখন আমি করি এগুলোতে ছিলেন। ওইটাতে আমার একটাই স্লোগান ছিল যে আমরা শিল্পী চাই, নিজেকে বিসর্জন দিয়ে কোনো ভালো ফ্যামিলির কোনো মেয়ে কাজ করতে আসবে না। আজকে দেখবেন 2014 নিউজে বাংলাদেশে 31টা জুটি আসছে বাংলাদেশে এখন, 31টা জুটি। আগে কিন্তু শিল্পীর জন্য কাজ করতে পারতো না। এই যে পরিবর্তনটা খালি কোন দিকে দেখেন, এই যে ইয়াং জেনারেশনের মধ্যে এখন কিন্তু সিনেমা করতে তারা চায়। গেল এই আন্দোলন থেকে এই সাকসেসটা আসা। তারপরে দেখবেন এখন আপনি পত্রিকাতে খুব দুই একটা নিউজ দেখবেন যে মাদক আসক্ত, তাও যারা এই যে টোকাই ছেলে মেয়ে এইসব ছাড়া আপনি দেখবেন না যে এখন শিক্ষিত ছেলে মেয়েরা মাদক আসক্ত এরকম নিউজ আসে না। কারণ আমি যখন এই টেকনোলজি নিয়ে কাজ করা শুরু করলাম, এরা এর ভিতরে ইনভলভ হয়ে গেল। এরা দেখবেন সারাক্ষণ 3D নিয়ে ব্যস্ত, 3D অ্যানিমেশন করে, এটা করে সেটা করতে করতে এখন ফ্রেন্ড সার্কেল মিলে কিন্তু ছোট ছোট অনেক কোম্পানি আমাদের দেশে, অ্যানিমেশন কোম্পানি। আমাদের দেশে কিন্তু টিবিসি হয় ম্যাক্সিমাম অ্যানিমেশন করা। আগে টিবিসি মানি ইন্ডিয়া এবং থাইল্যান্ডে চলে যেত, এখন টিবিসি মানি আর ইন্ডিয়া থাইল্যান্ড না, পোস্ট প্রোডাকশন 90% এখন আমাদের দেশে হয়। এবং এগুলো সম্পূর্ণ ইয়াং জেনারেশনরাই গ্রাফিক্সের কাজ করে, অ্যানিমেশনের কাজগুলো করে। আমি ট্রাই করেছি আসলে এইভাবে, আমি সিনেমা এইভাবে বানাতে চাইনি যে একটা সিনেমা দেখতে যাবে, সিনেমা শেষ মানে ওই যে বলে না পয়সা কি বলে পয়সা হজম পয়সা খতম না কি জানি একটা কথা বলে না, ওরকম কিছু আমি চিন্তা করিনি। আসলে আমি চিন্তা করেছি যে এটা মানুষের মনে লেগে যেতে হবে। আমি কি করলাম, আমি নিঃস্বার্থ ভালোবাসাতে এমন আদর্শ তুলে ধরেছি এন্টারটেনমেন্টের মাধ্যমে, ইভেন দো অ্যাকশন এন্টারটেনমেন্টের মাধ্যমে সেটা তুলে ধরেছি যে বাবা মায়ের অবাধ্য একটা সন্তান হলে তার কতটুকু পরিণতি খারাপ হয়, এবং যদি বাধ্য আদর্শ সন্তান হয় তার জীবনে যত কষ্ট ঝড় ঝাপটাই আসুক না কেন সে কতটা তার লাইফ উন্নত হয়। এগুলো কিন্তু আমি ডে বাই ডে আমি এইভাবে করে তুলে ধরেছি। মানি লন্ডারিং বাংলাদেশে জানেন, মানি লন্ডারিং মনে হয় যে বাংলাদেশ পৃথিবীতে বলে যে দরিদ্র দেশ, আসলে বাংলাদেশের মানি লন্ডারিং দেখলে মনে হয় পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ হচ্ছে বাংলাদেশ। এই মানি লন্ডারিং নিয়ে কিন্তু আমি ছবি করলাম মোস্ট ওয়েলকাম। আমি জানতাম না তখন হলমার্ক এসে আমার এটার সাথে যোগ হবে। আমার ছবি রিলিজের 1 সপ্তাহ পরেই হলমার্কের ঘটনা, আমার ছবি রিলিজের 1 সপ্তাহ 10 দিন পরেই 10 ট্রাক অস্ত্র মামলার ঘটনা। আমি এগুলো চিন্তা করে বানিয়েছি যে বাস্তব এটা কিন্তু বড় বড় ঘটনা আমার মুভির সাথে জয়েন হয়েছে। তো এগুলোতে কিন্তু মানুষ দেখেছে যে না, অনন্ত জলিলের মুভি মানে বাস্তব আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা। অনন্ত জলিলের মুভি মানে আমাদের বাস্তবে যেটা করণীয় সেটা। এই কারণেই কিন্তু আজকে মানুষের কাছে পপুলার এটা। ওকে, সো আপনার যে সিনেমাগুলো, এই সিনেমাগুলো দেখে মনে হচ্ছে মানে আপনি যে বর্ণনা দিলেন তাতে মনে হচ্ছে যে আপনার একটা মোটিভেশন আছে এর মধ্যে, জাতিকে একটা নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়া, যাতে আপনি যেটা বলেন যে অন্যায় অসত্য অন্যায়ের বিরুদ্ধে জাতিকে উজ্জীবিত করা। সো আপনার জীবনের যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার জীবনের আদর্শ কি, আপনি কি চান? আমার জীবনের আদর্শ আমি একটু ছোটবেলা থেকে বলি। আমার মা মারা যান 5 বছর বয়সে, আমি তখন আমার মা মারা যান। আপনার বয়স তখন 5 বছর? তখন জাস্ট 5 ইয়ার্স। তখন আমার বড় ভাই আমার থেকে 12 ইয়ার্স ওল্ড, গ্যাপ ছিলেন আমাদের 2 ভাইয়ের মধ্যে। তখন বাবা চিন্তা করলেন যে মা নেই, তখন আমাদের গ্রামের বাড়ি তো মুন্সিগঞ্জ, আমার জন্ম ঢাকাতে। তখন বাবার দেখা যেত যে সপ্তাহে 3 দিন ঢাকা থাকেন, 4 দিন মুন্সিগঞ্জে থাকেন। তো এতে করে খুব চিন্তায় পড়ে গেল। একদিন আমাকে এবং বড় ভাইকে নিয়ে গেল কাকরাইল মসজিদে। কাকরাইল মসজিদে নিয়ে আমাদেরকে তওবা করানো হলো যে জীবনে কখনো ড্রিঙ্কস করবে না, কখনো সিগারেট খাবে না, এমন কোনো কাজ করবে না যেটাতে পুলিশের ঝামেলায় জড়াতে হয়। এই ছোটবেলা থেকে এগুলো হচ্ছে বাবার আদেশ।
তা আমাদের বইয়ের টেবিলে তো জানেন যে আগে তো ওই যে কাচের টেবিল, কাচ মানে একটা গ্লাস থাকতো টেবিলের উপরে, এইটার নিচে আবার কাগজটা লিখে ঢুকিয়ে দিয়েছে যে আমি যে বড় হতে থাকবো বা এই টেবিলে বসে পড়তে থাকবো, বড় ভাইও আমাকে পড়াবে এবং সারাক্ষণ যে আমি এটা দেখতে থাকি। মানে ওই যে আপনি মদ খাবেন না, মানে আপনি এইটা অন্যের ক্ষতি করবেন না, না, মদ বলে নেই, ড্রিঙ্কস করবেন, ড্রিঙ্কস করবেন না। হ্যাঁ, তা এমনই এক ঘটনা যেটা দর্শক শুনলে হাসবে আর কি। আচ্ছা, তা আমি বেশ একটু বড় হলাম, তা আমার মন খুব খারাপ লাগতো। তা একদিন ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ভাইয়া, সবাই তো স্কুলে ড্রিঙ্কস করে, আমি করলে সমস্যাটা কি? তা বললো সবাই ড্রিঙ্কস করে, কি করে? আমি বলি কেন, এই যে 7 আপ খায়, ফান্টা খায়, কোকা কোলা খায়। আচ্ছা আচ্ছা, আরে না বোকা, তুই এগুলো বুঝবি না, তুই তো ছোট, ওই বাবা আমাদেরকে মদ খেতে নিষেধ করছে, আচ্ছা তা আচ্ছা, এটাই কারণ। আর তা ওগুলো তুই খেতে পারবি, এটা তো সফট ড্রিঙ্কস, খেতে পারবি। তা টিল টুডে অনন্ত জলিল 6বার বাংলাদেশের কমার্শিয়াল প্লাস ইন্ডাস্ট্রিয়াল সিআইপি, 3বার আমি রাষ্ট্রীয় ট্রফি পেয়েছি প্রধানমন্ত্রীর কাছ থেকে বিজনেসের ক্ষেত্রে। এবং বাংলাদেশের মানুষ এখন ইয়াং জেনারেশন এবং সবাই আইকন মানে অনন্ত জলিল, এত বড় বিজনেসম্যান, সারাক্ষণই বিদেশে ব্যবসা করতে হয় সারাক্ষণ। আজ পর্যন্ত আমি একটা সিগারেট টাচ করিনি, একটা বিয়ারও টাচ করিনি। দিস ইজ অনন্ত জলিল। আমি এগুলো ছবিতে তুলে ধরার চেষ্টা করি আচ্ছা, যে মানুষের লাইফ নষ্ট করার জন্য নয়, প্রত্যেকটা মুহূর্ত মানুষের ভালো কাজ করার জন্য। আমাদের দেশে দেখা যায় যে একজন ব্যবসায়ী অনেক দেরি করে ঘুম থেকে উঠে, তা এতে করে তার 2টা ক্ষতি হচ্ছে, একটা হলো তার ফিজিক্যাল, আরেকটা হচ্ছে তার বিজনেস। আমার আদর্শ হচ্ছে এগিয়ে যাওয়া সৎ কাজে। আমি যখন ছবি শুরু করি, শুটিং শুরু করি 2008-এর অগস্টে শুটিং শুরু করি এবং 2010-এর এপ্রিলে আমার ফার্স্ট মুভি রিলিজ হয়। তখন আমাদের ফ্যাক্টরি ছিল মাত্র 12 বিঘার উপরে, 3600 লোক কাজ করত। এখন আমাদের ফ্যাক্টরি 34.5 বিঘার উপরে, 8500 লোক কাজ করে। তা আমি কিন্তু কোনো কিছু ডিটোরেট করতে দিইনি আল্লাহর দয়ায়। আমি আমার সিস্টেমে চলেছি যে জীবনে 1টা মিনিট অপচয় করা দরকার নাই। 5:30টায় ঘুম থেকে উঠো, নামাজ পড়ো, তারপরে এক্সারসাইজ করো, সময় মতো অফিসে যাও আসো। ইভেন আমি যখন শুটিংয়ে যাই তখনও মনে হয় যে আমি একটা অফিস নিয়ে যাই, আমার সাথে মার্চেন্ডাইজার, ম্যানেজার, এরা সবাই যাবে। অফিসের যে কোনো কিছু, প্রত্যেকটা ইমেল, বায়ারের করসপেন্ডিং, এভরিথিং রেডি করে রাখে। আমি একটা শর্ট দিয়ে এসে আবার অফিসের কাজ করি, আবার একটা শর্ট দিই, না হলে কিন্তু ওই 12.5 বিঘার ইন্ডাস্ট্রি 12.5 বিঘার জায়গায় 2 বিঘা হয়ে যেত। আর আল্লাহর দয়ায় আমি কিন্তু কোনো কিছুই নষ্ট করিনি। এটাই হচ্ছে মানুষের লক্ষ্য। আমার ডেস্টিনেশন আছে যে আমি বাংলাদেশের শিক্ষিত ইয়াং জেনারেশনের জন্যে আমি কর্মসংস্থান করব। কারণ আমরা দেখেছি, আমরা যখন পেপারে অ্যাড দিই বা যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে অ্যাড দিই, যে আমাদের ধরেন হ্যান্ড কিছু ছেলে মেয়ে লাগবে, MBA করা, BBA করা, এগুলো তখন দেখা যায় 10 জন লাগলে 2200 হচ্ছে ইন্টারভিউ দিতে আসে। আর যখন আমরা পেপারে অ্যাড দিই যে ওয়ার্কার লাগবে, অপারেটর, সুপারভাইজার, এই টাইপের, যদি 200-র জন্য অ্যাড দিই দেখা যায় 15-20 জন আসে। আমাদের দেশে আসলে শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি কম। এই জন্যে আমি এখন নতুন যে আমার চিন্তা ভাবনা, আমি একটা ডেনিম প্রজেক্ট করছি, সেটা সম্পূর্ণ অটোমেটিক মেশিন দিয়ে, অল সফটওয়্যার মেশিন। ইভেন তো মেশিনে, প্রত্যেকটা মেশিনে ওয়াইফাই কানেকশন এবং স্কাইপি। যেই মেশিনে তারা, এটাতে আমি তুর্কি থেকে টেকনিশিয়ান নিতেছি, আমেরিকা থেকে নিতেছি, ইটালি থেকে টেকনিশিয়ান নিচ্ছি। এরা ওদেরকে ট্রেন আপ করবে। বাংলাদেশের অনেক ছেলেরা 7-8 লাখ টাকা খরচ করে এই আমেরিকা বা ইউরোপে এসে কাগজের ফুল বিক্রি করে, আমার নিজের চোখে দেখা, প্যারিসে, ইটালিতে। তা আমি চাচ্ছি যে তারা দেশে ভালো কিছু করুক, এখানে এসে তো কত কষ্টই না করে, তাই দেশে একটা ভালো কিছু করুক। আমার দেখা দেখি হয়তো আমাদের দেশে যখন ব্যবসা ভালো হয় তখন কিন্তু আমাদের দেশে অনেক বড় বড় ব্যবসায়ী তারা ইনভেস্ট করে। এতে করে দেখা যাবে, আমার এটা দেখা যাবে আমাদের দেশে এরকম বড় বড় এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিগুলো গড়ে তুললে, মেশিন মানে হাই টেকনিক মেশিন দিয়ে, তখন এডুকেটেড ছেলেমেয়েরা কাজ করতে পারবে। আমরা ছোট্ট একটা ব্রেক নেই, 1 মিনিট, তারপরে আবার ফিরে আসবো। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরবো। আমাদের সাথে আছেন অনন্ত জলিল। টাইম টেলিভিশনের সাথেই থাকুন এবং উপভোগ করুন অনন্ত জলিলের সাথে আমাদের সংলাপ।
দর্শক, টাইম টেলিভিশনের টাইম টক অনুষ্ঠানে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং বাংলাদেশের বিখ্যাত নায়ক জনাব অনন্ত জলিল। তো জলিল ভাই, আপনার সাথে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে আপনি যে এই যে ডিসিপ্লিনের কথা বলছেন, যে ইয়াং জেনারেশনকে কিভাবে এগিয়ে নিতে হবে। সো আপনি যেটা বলছিলেন যে মানে অন্যায় এবং অসত্য থেকে কিভাবে বিরত রেখে সত্য এবং ন্যায়ের প্রতি মানুষকে নিয়ে যাওয়া যায়, এই বিষয়গুলোকে আপনি এনকারেজ করছেন এবং আপনার জীবনের স্টাইলও আপনি বলছিলেন। তো আপনাকে যদি একজন ইয়াং পার্সন প্রশ্ন করে যে আমি জীবনে জলিলের মতো এরকম সফল হতে চাই, আমার কি করা উচিত? আমি বলবো দর্শক, প্রত্যেকটা মানুষের মধ্যেই তার মেধা লুকিয়ে আছে, এটা কাজে লাগাতে হবে। সেটা কিভাবে সম্ভব? অনন্ত জলিল হয়তো ফ্যামিলি বিজনেসে জয়েন করেছে, ছোট্ট একটা, আমাদের খুব ছোট ফ্যামিলি বিজনেস ছিল, এটা সবার নাও থাকতে পারে, তবে চেষ্টা করলে মানুষ অনেক কিছু করতে পারবে। আমি এখন পড়াশোনা করি, অফশোর টাইমে কি করি, বিদেশে তো কাজ করতে হয় পার্ট টাইম, কিন্তু আমাদের দেশে আমরা যা করি বন্ধুবান্ধবের সাথে আড্ডা মেরে কাটাই। আমি এখন ভার্সিটিগুলোতে স্পিচ দেই এ ব্যাপারে, যে হয়তো আমার ফ্যামিলিতে বিজনেস আছে, আমি সেটার সাথে যেই সময়টুক পাই আমি কাজ শিখব। দেখা যাচ্ছে যে আমার 10টা ফ্রেন্ড আছে, আমি তাদেরকে সুযোগ দিব, আমি ডাক্তার হব। যদি আমাদের ফ্রেন্ড সার্কেল হোক, আমাদের ফ্যামিলিতে হোক, যে কেউ ডাক্তার থাকে, তার চেম্বারে যে আমি একটু কাজ করব বিনা পয়সায়, তাহলেই আমি আমার পড়াশোনার পরে আমার অনেক কষ্ট করতে হবে না, আমি কাজ খুব সহজেই শিখতে পারবো। আর বন্ধুগণ, আরেকটা কথা, সবচেয়ে বড় হচ্ছে আপনার টার্গেট কোথায়। আপনার একটা ডেস্টিনেশন আপনাকে ঠিক করতে হবে, যে আমি এই জায়গায় যাব। আপনি যদি এটা ঠিক করেন এবং আপনার স্ট্রাগল থাকে, ডিসিপ্লিন থাকে, তাহলে আপনি অবশ্যই ওই জায়গায় যেতে পারবেন। কিন্তু আপনার ডেস্টিনেশন ঠিক না থাকলে আপনি যেতে পারবেন না। শুধু স্বপ্ন দেখতে নাই, স্বপ্ন সফল করার জন্যে সমস্ত ব্যবস্থা আপনার নিজেকেই করতে হবে। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে একটা জিনিস জিজ্ঞেস যে আপনাকে কংগ্রেচুলেট জানাচ্ছি। আপনার তো ফার্স্ট একটা বেবি হয়েছে, বাবা হয়েছেন, আপনি 5 মাস বয়স আপনার ছেলের নাম কি রেখেছেন? আরিজ ইবনে জালিল। আরিজ ইবনে জলিল, ওকে। অ্যান্ড আপনার স্ত্রী এখন, উনি তো মডেল, তারপরে অভিনেত্রী, নায়িকা, তো ওনার সময় কিভাবে কাটছে এখন? এখন তো আসলে বেবি নিয়ে অনেক ব্যস্ত। যখন বেবিটা একটু বড় হবে এবং সেও আমার সাথে অবশ্যই কাজ করবে। স্যার, আপনার পারিবারিক জীবন হাউ বিকজ আপনি অনেকের চোখে আপনি স্বপ্নের মানুষ, আপনাকে তারকা আপনি, তো আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলবেন, যে আপনি কীভাবে ম্যানেজ করেন? বাচ্চাকে কখন সময় দেন, ওয়াইফকে সময় দেন কখন, উঠেন কখন, নাস্তায় কি খান আপনি? না, আমি ওই যেটা বললাম আর কি, আমি তো ধরেন বললাম না যে সকাল 5-5:30টার সময় উঠি। তা আপনার ধরেন আপনি কি করেন? আমি প্রথমে নামাজ পড়ি, তারপরে হচ্ছে নামাজ পড়ে আপনার 6টা-6:15টার সময় আমি জিমে চলে যাই, এক্সারসাইজ করি। এক্সারসাইজ করি, তখন তো বাচ্চা ঘুমিয়ে থাকে। আর এটা তো এক্সারসাইজ আজকে থেকে না, অনেক বছর থেকে এক্সারসাইজ করি। কতক্ষণ এক্সারসাইজ করেন? 2 ঘন্টা। 2 ঘন্টা? হ্যাঁ, 2 আওয়ার এক্সারসাইজ করি। এক্সারসাইজ না, শুধু এক্সারসাইজ করি, মার্শাল আর্ট প্র্যাকটিস করি, আবার সপ্তাহে 2 দিন। কারণ আমি তো অ্যাকশন ছবি করি, মার্শাল আর্ট প্র্যাকটিসটা অলওয়েজ থাকতে হয়। তারপরে তারপরে এর মধ্যে তো বাচ্চা উঠে যায়, মানে 9টার মধ্যে আমি জিম থেকে নেমে যাই, 8:30-9টার মধ্যে নেমে যাই। তো এর ভিতরে তারপরে গোসল করে রেডি হয়ে তো অফিসে চলে যাই। তো অফিস থেকে বেরোতে 7টা-7:30টার মধ্যে বের হয়ে যাই অফিস থেকে, ডাইরেক্ট বাসায় চলে আসি। নর্মালি আমি মানে শুটিং না থাকলে আমি অফিস বাসা এটাই থাকি। তা আপনি খাওয়া দাওয়ার হ্যাবিট কি আপনার? খাওয়া দাওয়ার হ্যাবিট আসলে আমি যখন এক্সারসাইজ শুরু করার আগে এরকম 1 গ্লাস আপনি ওয়ার্ম ওয়াটার, তারপরে 1 চামচ মধু, আর আপনার লেবু, এটা দিয়ে একটা শরবত। তারপরে যখন এক্সারসাইজ করি, তারপরে 4টা ডিমের সাদা পোর্শন, যেটা প্রোটিন, ওইটা খাই, এবং 1 গ্লাস উই প্রোটিন খাই। উই প্রোটিন আর এটাই মর্নিং ব্রেকফাস্ট। দুপুরে মানে যখন ভালো সালাদগুলো পাওয়া যায়, বর্ষা ট্রাই করে গুলশান থেকে হোক, যেখান থেকে হোক ম্যানেজ করতে, ওই অলিভ, তারপরে সালাদ আর চিজ, আর আপনার এই কখনো গ্রিল চিকেন, মানে চিকেনটা আমি গ্রিল করে খাই সাধারণত, আবার কখনো শুধু স্যুপ আর সালাদ।
আর রাত্রে খাই হচ্ছে ম্যাক্সিমামই ফ্রুটস। যদি কখনো ওকে ডিনারে না নিয়ে যেতে হয়, ডিনারে নিয়ে গেলে তো ওর সাথে একসাথে ডিনার করি হোটেলে রেস্টুরেন্টে গেলে। আর যখন বাসায় কোনো মেহমান আসে তাহলে বসতে হয়, একটু হালকা খেতে হয়। আর নর্মালি এটাই হচ্ছে আমার রুটিন, খাবারের রুটিন, কাজের রুটিন। আপনি আমার বাংলাদেশের তো প্রধান ফুড হচ্ছে ভাত, ভাত মাছ, এটা তো আপনার ভাত মাছ আসলে দেখা যায় যে ওই মাছ আমি খাই, তবে মাছটা আমি আপনার ওই যে বারবিকিউ টাইপের করে খাই আর কি, গ্রিল করি, বারবিকিউ করি, আবার মাছটাকে আমি স্যুপ করে খাই। আচ্ছা, আর ভাতটা আসলে খুবই কম খাই, খুব কম। আচ্ছা আচ্ছা। তো আপনার স্ত্রীও তো তারকা, আপনিও তারকা, আপনাদের দাম্পত্য জীবন, তারকাদের দাম্পত্য জীবনটা যায় খুবই আপনার টার্মোয়েল হয়, কুলসুটে হয়, অনেক খবরের শিরোনাম হন তারা। আপনার দাম্পত্য জীবন কেমন? আসলে আমি প্রথমেই বলবো যে যাদের খবরগুলো হয় ওনারা তো আসলে কাজই করেন সারাক্ষণ, আমার মতন তার ব্যবসায়ী না কেউ। আমি তো আসলে এটা নিয়ে ব্যস্ত। আর বর্ষারও তো কোনো টেনশন নাই, যেহেতু আল্লাহ তাআলার দয়ায় ওর তো সবই আছে। তো যেটা কাজ করি এটা শখে করে আর কি। তো এই জন্য ওরকম চিন্তাটা তো নাই যে সংসারে অনেক টাকা পয়সা লাগবে বা ইয়ে। আর ধরেন মিডিয়াতে ধরেন আপনি অনেক জায়গায় কাজ করতে যাবেন, অনেকের সাথে মিশবেন, অনেকে অনেক টাইপের বুদ্ধিগুলো দিতে থাকে। তো এই জিনিসগুলো থেকে তো একদম সম্পূর্ণই ডিটোরেট। আচ্ছা, আর আপনাকে একটা দুইটা শেষ প্রশ্ন করবো, দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে প্রত্যেক আমরা মানুষ তো চিরস্থায়ী না, সবাইকে চলে যেতে হবে একদিন, এবং মানুষের প্রত্যেকেরই একটা ইয়ে থাকে যে আমি আমার একটা লিগেসি রেখে যাব। তো আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে হোয়াট উড বি দ্য লিগেসি অফ অনন্ত জলিল, আপনি কোন লক্ষ্যে কাজ করছেন যে এই লিগেসিকে আমি আসলে যেটা করতে চাই আর কি, যে আজকে অনন্ত জলিলের ফ্যামিলিকে আল্লাহ তাআলা টাকা পয়সা নাও দিতে পারতো, আমিও 10জন সাধারণ মানুষের মতনই থাকতাম। যেহেতু আল্লাহ তাআলা এই টাকা পয়সা দিয়েছেন, আমি এমন একটা কাজ করি এখন, বা করতে আগামীতেও করতে যাব আল্লাহ তাআলা যতদিন আমাকে বাঁচিয়ে রাখে, সেটা হচ্ছে গরিব মানুষের জন্য কিছু করা। আচ্ছা আচ্ছা। কারণ আমি একটা বৃদ্ধ আশ্রম প্রায় কাজ শেষ, অনেক বড় 28.5 বিঘার উপরে একটা বৃদ্ধ আশ্রম। কতজন বৃদ্ধ এখানে থাকতে পারবে? বৃদ্ধ তো থাকতে পারবে 2,500-3 হাজার বৃদ্ধ থাকতে পারবে। কিন্তু আমি প্রথমে 1000 প্রথম নিব আমরা। তারপরে এই যে এতিমখানাগুলো, আমার 2200 বাচ্চা আছে এতিমখানাতে, 4টা এতিমখানা। তাই আমি চাচ্ছি এই যে বৃদ্ধ আশ্রমটাকে মানে বৃদ্ধদের মতো না রাখতে। মানুষ যখন যাবে ওইখানে, সে যেই ফ্যামিলিরই হয়ে থাকুক না কেন, সে যে মনে করে যে, এই কারণে আমার বৃদ্ধ আশ্রমের নামই দিয়েছি আমি যে গ্রিন লিভ সিনিয়রস হোম। গ্রিন লিভ তো জানি, সিনিয়রস হোম, গ্রিন লিভ সিনিয়রস হোম। আমি কারণে বৃদ্ধ আশ্রমও নাম দেইনি, যে তাদের মনের মধ্যে যেটা না আসে যে বৃদ্ধ বা আশ্রম এরকম যে না আসে, গ্রিন লিভ সিনিয়রস হোম। তা আমি এখানে ইনডোর গেম, আউটডোর গেম, মানে ওনারা মনে হবে যে বাচ্চাদের মতন খেলাধুলা করতেছে। তো এখানে আমি 50 বেডের হসপিটাল, মসজিদ, মানে সবই নির্মাণ করতেছি আর কি। শেষ কাজগুলো এগুলো আমার ফ্যাক্টরি হেমায়েতপুর থেকে 2 কিলোমিটার দূরে, 2 কিলোমিটার দূরে হবে। তা আপনার এগুলো করার উদ্দেশ্য, তারপর তো জানেনই মসজিদ, মাদ্রাসা, মানে বাচ্চাদেরকে ট্রিটমেন্ট করানো, সবাইকে, বাচ্চা কেন, মানুষের পড়াশোনার খরচ দেওয়া, এগুলো তো কন্টিনিউয়াস। আপনারা কিছু তো পেপারে দেখছেন, নিউজ দেখতেছেন। মানে আমি এইগুলোই করতে চাই। তারপরে আমার এখন লাস্টই আছে, যেমন আমি আগে কি করতাম, যেমন থার্সডে আমাদের বাড়িতে ফকির খাওয়ানো, ফকির না বলবো, গরিব মানুষ খাওয়ানো হতো দুপুরবেলা। তা আমি কিন্তু যে দুপুরবেলা মানে ঢাকাতে থাকলে আমি যেখানেই থাকতাম, থার্সডে আমি বাসায় ঢুকতাম, গাড়ি বাইরে রেখে আমাদের ভিতরে অনেক বড় জায়গায় ওইখানে খাওয়া দাওয়া করানো হতো, আমি ওদের সাথেই বসে খেতাম। তো এই জিনিসগুলো তাদের যে দোয়া তাদের মন থেকে, এবং এই যে বাচ্চাদের কাছে বসে খাওয়া, মানে সব জায়গায়, এইগুলো হচ্ছে আমার মন থেকে ন্যাচারাল ভাবেই করা, এগুলো আর্টিফিশিয়াল না, এগুলো অনেক আগে থেকেই করি। আচ্ছা, আরেকটা জিনিস, আপনাদের যে আপনি তো গার্মেন্টস এক্সপোর্টের ওয়ান অফ দ্য লিজেন্ড এক্সপোর্টার বাংলাদেশের। সো বাংলাদেশে এই বিদেশে আপনারা বড় বড় কার কাছে আপনারা এক্সপোর্ট করেন, মানে বিখ্যাত? আমরা এখানে এই যে
মানে আমেরিকাতে আমরা এক্সপোর্ট করি রাল্ফ লরেন। ওকে, ইটস এ ভেরি ফেমাস কোম্পানি। রাল্ফ লরেন করি, এখানে আমরা একটা কোম্পানির সাথেই করি, বাট রাল্ফ লরেন দে সেলিং টু এগেন ধরেন ওয়ালমার্ট, জেসি পেনি, সিয়ার্স, কেমার্ট, অনেকের কাছেই তাদের আবার জানেন তো প্রত্যেকটা জায়গায় তাদের কর্নার। আচ্ছা, আর একটা জিনিস, যেহেতু আপনি ব্যবসায়ী, সেই হিসাবে আপনাকে জাস্ট একটা জিনিস জানতে চাই যে এই যে বাংলাদেশের রাজনৈতিক যে টার্মোয়েল, এই টার্মোয়েলের কারণে অনেকে বলছে যে গার্মেন্টস ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। জি, আপনি ওই যে জানেন যে একটা ব্র্যান্ড আছে ক্যালিফোর্নিয়ার গ্যাস, এই ব্র্যান্ডের আমার সাথে বায়ারের সাথে মিটিং হলো, তারপরে আমরা স্যাম্পল করলাম, দে লাইক আওয়ার স্যাম্পল, প্রাইস কনফার্ম হলো, কিন্তু ওদের ল ডিভিশন অর্ডার এখনো রিলিজ করছে না, যে না বাংলাদেশে পলিটিক্যাল অবস্থা ভালো না। তো এই যে বড় বড় ব্র্যান্ডগুলো ওরা আসলে একটু প্রবলেম ফেস করতেছি ওদের জন্য, এই কারণে যে বড় বড় বায়ারগুলো আসলে দিতে চাচ্ছে না। এটা কত টাকার অর্ডার? এটা টাকা তো কত টাকা এইভাবে হিসাব করা যাবে না। ধরেন একটা বিজনেস যখন শুরু হয়, আমরা যদি মাসে তার 2 লক্ষ পিস কাজও করি, তো 2 লক্ষ পিস আপনি যদি এভারেজে $5 করে ধরেন, তাহলে কত টাকা? অনেক পয়সা। এক বছরে কত টাকা? এটা তো অনেক টাকা, বাংলাদেশের জন্য অনেক ক্ষতি হচ্ছে। এটা আমি তো জাস্ট একটা বায়ারের কথা বললাম। বাংলাদেশে কিন্তু এমনিতেই এখন অর্ডার খুব কম এইসব কারণে। তা আপনি তো পলিটিক্স করেন না, বাট এই যে একটা অবস্থা, রাইট, এই অবস্থা থেকে জাতিকে কিভাবে বের করানো যায়, এটার সম্পর্কে আপনি কখনো চিন্তা করেছেন? আসলে আমি খুব ক্ষুদ্র একটা মানুষ, এটা তো বড় ব্যাপার, এত বড় চিন্তা কখনো করি নাই। তবে অ্যাজ এ অনন্ত জলিল হিসাবে যতটুকু করা দরকার, লিখালিখি করা দরকার, যে আসলে দেশ তো এগোতে হবে, দেশ পিছিয়ে গেলে হবে না, এটা জরুরিভাবে সমাধান হওয়া দরকার। এটা যেভাবে আলোচনা করে সমাধান করা যায় সেই পথে যাওয়া দরকার। এটা অবশ্যই, এটা আমি না, বাংলাদেশের একটা ছোট বাচ্চাও চাচ্ছে এটার আসলে একটা ভালো সমাধান আসুক। আপনাকে শেষ একটা প্রশ্ন করব, শেষ লাস্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে আমাদের দেশের যে চলচ্চিত্রের যে একেবারেই একটা জীর্ণ অবস্থা ছিল, সেই অবস্থা থেকে আবার একটা একটা চেতনা এবং একটা প্রাণ আপনার মাধ্যমে এসেছে চলচ্চিত্রে, এবং আমাদের পার্শ্ববর্তী যে দেশের যে সাংস্কৃতিক অবস্থা বা তাদের যে সাংস্কৃতিক যে প্রবাহ, এই প্রবাহের সাথে অনেকেই মনে করে যে আমরা যেন হারিয়ে যাচ্ছি দিনে দিনে। এইটাকে আপনি কিভাবে দেখেন? এটা আমি, আপনারা জানেন যে গত কুরবানি ঈদে আমি দেশ টিভিতে একটা 7 দিন ব্যাপী একটা অনুষ্ঠান করেছিলাম। এটা হচ্ছে বিভিন্ন মন্ত্রী মহোদয়গণ ছিলেন বিভিন্ন সেক্টরের। আমার একটাই কথা ছিল যে বাংলাদেশের ছোট বাচ্চারা, একদম ছোট বাচ্চারা, 4 বছরের বাচ্চারাও হিন্দি কথা এমনভাবে বলে যে হিন্দি আমাদের নিজেদের ভাষা, মায়ের ভাষা। তো এটা আসলে খুব খারাপ লাগে ব্যাপারটা। আর এইটা হচ্ছে ইন্ডিয়াতে আপনি দেখবেন, ইন্ডিয়ান চ্যানেলগুলো ইন্ডিয়াতে আপনাকে দেখলে কার্ড সিস্টেম, যেই চ্যানেলটা দেখবেন সেটার টাকা দিতে হবে। আর বাংলাদেশে এটা এতটাই ওপেন করে রাখছেন, মনে হচ্ছে ওনারা আমাদের অনেক দয়ালু, খুব দাতা আর কি ওনারা। ওদিকে ফারাক্কার বাদ দিয়ে বাংলাদেশের নদী সব শুকিয়ে ফেলছে, ওদিকে আরেক বাদ দিয়ে রেখেছে সিলেটে। তো সেগুলো উপকার না করে আমাদেরকে কালচার দিয়ে দিয়েছে আর কি, যে বাংলাদেশেই যে ইন্ডিয়ান একটা কালচার তৈরি হয়ে যায়, এবং সেটা হয়েও গেছে। এখন বাচ্চারা বললাম না এমনভাবে হিন্দি কথা বলে, ছোট বাচ্চারা মনে হয় হিন্দি মায়ের ভাষা, আমি সেটাই বললাম আপনাকে। তো এটা নিয়ে আমিও কিন্তু অনেক যুদ্ধ করছি। আমি মন্ত্রী মহোদয়গণকে প্রশ্ন করতাম যে বাংলাদেশের একটা চ্যানেল ইন্ডিয়াতে নাই, হ্যাঁ, আর আমাদের সাপোজ কলকাতা বাংলাদেশ থেকে 35 মিনিটের ফ্লাইট, আর সেইখানেও আমাদের একটা চ্যানেল সরকারিভাবে অ্যাপ্রুভিয়েট কোনো চ্যানেল নাই, আর আমরা তাদের চ্যানেলগুলো দেখছি। এটার তো একটা সমাধান হওয়া উচিত। আসলে এটা তো অনেক বড় একটা ডিসিশন। এটা আমাদের দেশে যারা স্টেট মিনিস্টার যারা আছেন তাদের এটা ডিসিশন। এটা আসলে আমি আপনার কাছে একটা কথাই বলবো, যেটা আপনার মনে প্রশ্ন সেটা আমার মনেও প্রশ্ন। আপনার যেই উত্তরটা আপনি চাচ্ছেন যে এটার একটা ভালো সমাধান আসুক, সেটা আমিও চাচ্ছি। তো এটার জন্য আমি 7 দিন ব্যাপী কিন্তু একটা অনুষ্ঠানও করি। এটার আসলে সমাধান, এটাও পলিটিক্যাল প্রবলেম। তা তো অবশ্যই। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিতে অনেক বাংলাদেশি, তাদের আপনি যে সিনেমাগুলো প্রডিউস করেছেন এবং এর মাধ্যমে যে একটা ডিরেকশন দেওয়ার চেষ্টা করছেন, এগুলোকে আমরা এখানে কিভাবে দেখাতে পারি? আপনার এটা তো আপনার তো নিজের টেলিভিশন চ্যানেল, টেলিভিশন একটা গণমাধ্যম, তারা তো বাসায় বসে দেখতে পারে, কিন্তু বাসায় যখন বসে দেখে
এটার আগ্রহটা অনেক কম থাকে। সিনেমা হলে আজকে মুভি রিলিজ হবে, আজকে ছবি দেখবে, এটার কিন্তু একটা টান টান উত্তেজনা যাকে বলে আর কি। তো সেটা ইন্ডিয়ানদের এই বিজনেস যে পলিসিটা আছে, এই পলিসিতে বাংলাদেশরা হেরে যাচ্ছেন। যারা প্রবাসী বাংলাদেশি আছেন, এদের মধ্যে যারা কালচার নিয়ে কাজ করেন, তাদের কিন্তু ওইখানে যে হল মালিক যারা আছেন তাদের সাথে কন্ট্যাক্ট করা, এবং বাংলাদেশে যারা প্রডিউসার আছেন তাদের সাথে কন্ট্যাক্ট করা, এই সমন্বয় ঘটিয়ে তারা ছবি ইম্পোর্ট করে অ্যাটলিস্ট বাংলাদেশের ছবি, বাংলাদেশে যারা আপনারা আছেন যদি প্রচার করেন, যারা বাংলাদেশি আছে, আপনি তাদের দিকে কোনো আকারেই বলিউডের চেয়ে আমাদের ছবি খারাপ চলবে না। এখানে আমি জানিফা লোফারের ছবি দেখতে গিয়েছি 6 জন লোক হলে, এমন না ওইটা হাউসফুল আছে, এরকম আমি আমেরিকাতে দেখেছি, আপনার সুইজারল্যান্ডেও হলে একটা মুভি দেখতে গেলাম, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 6। তখন আপনি জানেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 6 কত হিট মুভি। আমি যে হলে ছবি দেখতে গেলাম 12-13 জন লোক ছবি দেখতেছে। এই অবস্থা হবে না আমি বলতে পারি। বাংলাদেশি ছবি আনেন আপনারাই লাইনে আছেন, আমাদের কাছ থেকে ছবি আনেন, আপনারা অ্যাটলিস্ট স্যাটারডে সানডে ছবি দেখান, হল প্রথমে দরকার হলে শো কিনে নিয়ে দেখান, কিন্তু আপনাদের এইসব এরকম করুণ অবস্থা হবে না যে 6 জন 12 জন লোক ছবি দেখতেছে, এরকম হবে না। আমি থাইল্যান্ডে ছবি দেখলাম আপনার ধুম 3, আমি আমার ওয়াইফ আর মাত্র 2 জন মানুষ, 4 জন, ধুম 3 ছবি চলতেছে, 4 জন মানুষ, টোটাল হলে 4 জন মানুষ। তার মানেই না যে ইন্ডিয়ান ছবির বিগ মার্কেট, ঠিক আছে, কিন্তু তাদের ছবি নিচ্ছে। তার কারণটা কি? প্রেজেন্টেশন দেওয়ার মতো লোক আছে, মার্কেটিং করার মতো লোক আছে, যেটা আপনারাই কাজ করেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা জনাব অনন্ত জলিলের সাথে এতক্ষণ কথা বললাম। তিনি একদিকে যেমন ব্যবসায়ী, ঠিক তেমনি তার অনেকগুলো প্রোডাকশন আছে, সিনেমা আছে, এবং তিনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে অবশ্যই আপনাদেরকে তার সিনেমাগুলো আমরা দেখানোর ব্যবস্থা করব। আজকে এ পর্যন্তই। টাইম টকে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।